অনুপ্রবেশে বেআইনি ফান্ডিং, কোটি কোটি টাকার লেনদেন, খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশের এটিএস এবং তার সঙ্গে সঙ্গে ইডি স্ক্যানারে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায়। টেরর ফান্ডিংয়ে বিদেশি বিনিয়োগ, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, রোহিঙ্গা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করিয়ে জাল নথি তৈরি, ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস স্ক্যানারে রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসা। বৃহস্পতিবার দেশের 13 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে নেপাল থেকে টাকা ঢুকেছে উত্তর 24 পরগনার একাধিক খারিজি মাদ্রাসায়। এমনকি ব্রিটেন থেকেও টাকা ঢুকতো খারিজি মাদ্রাসায়। সূত্রের খবর, এই টাকাই ব্যবহার করা হতো টেরর ফান্ডিংয়ে। অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর পর জাল নথিও তৈরি করা হতো। এতে এ রাজ্যের একাধিক খারিজি মাদ্রাসার যোগ পেয়েছে ইডি। উত্তর 24 পরগনার হাসনাবাদের রামেশ্বরপুর, বাংলাদেশ সীমান্ত থেকে মেরে কেটে 500 মিটার দূরে এই রামেশ্বরপুরের দারুল উলুম খারিজি মাদ্রাসায় বৃহস্পতিবার হানা দেয় উত্তরপ্রদেশের এটিএস। শুধু মাদ্রাসাই নয়, ইডির স্ক্যানারে হাসনাবাদের তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজী, বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। একসময় হারোয়ায় মাদ্রাসায় পড়াতেন আব্দুল্লাহ গাজী। তদন্তকারীদের দাবি, এই আব্দুল্লাহ গাজীর হাত ধরেই বিদেশি ফান্ডিং ঢুকত উত্তর 24 পরগনার একাধিক মাদ্রাসায়। এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ওর ছেলেকে তুলেছিল, আবু রায়রার নাম। উনি মাদ্রাসা দেওবান দারুল উলুম মাদ্রাসায় পড়তো, ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চারপাশের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। উত্তর 24 পরগনার হারোয়ার কালিকাপুর, ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই কালিকাপুরের একটি হাসপাতাল, একটি খারিজি মাদ্রাসা এবং একটি বেসরকারি স্কুলে একযোগে তল্লাশি চালায় ইডি এবং উত্তরপ্রদেশ এটিএস। সূত্রের খবর, এই স্কুলের কর্ণধার আব্দুস সামাদ এবং তার জামাই বছর 2 আগে গ্রেপ্তার হন। ব্যাংকে বিদেশি বিনিয়োগ দেখেই তাদের উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। এটিএস এর তল্লাশি, অর্থাৎ এই যে টাকা বৈদেশিক মুদ্রা এখানে আসতো, সেই টাকার উৎস কোথা থেকে, কেন এই টাকা এই ধরনের মাদ্রাসা বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আনা হতো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ি জলঙ্গি সীমান্ত থেকে ঘণ্টাখানেকের দূরত্ব। এই ধুলাউড়ির আদিল উর রহমান শ্বশুর বাড়িতে থাকেন। বৃহস্পতিবার সেখানেও তল্লাশি চালায় ইডি। অভিযোগ, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিতেন আদিল উর রহমান। এমনকি অনুপ্রবেশকারীদের নিজের বাড়িতে থাকতে দিতেন বলেও অভিযোগ। অনুপম সাহা, জিয়াউল আলম এবং প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কোয়েল মল্লিক তৃণমূলের তারকা সাংসদ, তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। আরও একা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই দীর্ঘদিনের রাজনৈতিক ঘনিষ্ঠ মদন মিত্র, তিনি নব তৃণমূলে যোগ দিয়েছিলেন, ঋতব্রতদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আজকে কোয়েল মল্লিকের ইস্তফা, ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার বৈঠক, এই নিয়ে জল্পনা আরও বাড়ছে। তিনি এবার কোন ডালে? আজ দিল্লিতে উপরাষ্ট্রমন্ত্রী সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। ইস্তফাপত্র গ্রহণ করেছেন সিপি রাধাকৃষ্ণন। তিনি অভিনেতা, বহুদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে একেবারে সংক্ষিপ্ত ইনিংস খেললেন কোয়েল মল্লিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে এবছরেরই 6 এপ্রিল শপথ নিয়েছিলেন। তার আগে জানুয়ারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। রঞ্জিত মল্লিক প্রশংসা করে বললেন, খুব ভালো ছেলে। তারপরেই তৃণমূলে যোগদান এই কোয়েল মল্লিকের, তারপরে রাজ্যসভার সাংসদ, আর আজ 16ই জুলাই সেই পদ থেকে ইস্তফা। আর যে প্রশ্নটা বারবার উঠছে যে এবার কোন ডালে কোয়েল, কারণ ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের ছবি আপনারা দেখছেন। ভূপেন্দ্র যাদবের মাধ্যমেই
এর আগে তৃণমূলের সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এই কোয়েল মল্লিক তিনি কি বিজেপির সাংসদ হবেন? তিনি কি আরো একটি জায়গা তো খালি হলো, অর্থাৎ কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হওয়াতে যে তিনজন, এর আগে সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব, তারা শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তারপরে রাজ্যসভার প্রার্থী হলেন। তিনজনেই বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে চলেও গেলেন। এবার কি তাহলে কোয়েল মল্লিক 20 জন লোকসভার সাংসদ ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছেন? সেই পথেই কি হাঁটবেন কোয়েল, নাকি বিজেপিতে যোগ দেবেন? সেইটাই এখন জল্পনা বাড়াচ্ছে। চৌঠা মের পর একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরছেন সাংসদরা। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল 13, সেই সংখ্যাটাই গত 2.5 মাসে কমে দাঁড়িয়েছে 9। এতেই খোঁচা দিতে ছাড়ছে না নবতৃণমূল। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন, আরো কে কে রেজিগনেশন দেবে আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন হচ্ছে বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। এখানে যা চলেছে ওটা তো মনোলগ, মানে একতরফা বলা হবে, লোককে শুনতে হবে, মানতে হবে। তো মনোলগের বিরুদ্ধে ডায়লগের লড়াইয়ে মনোলগ তো আলটিমেটলি হারবেই। তাই মধুকবির ভাষায় একে একে নিভিছে দেউটি, দেউটি হয়তো আরো নিভতে থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো সোনার খনিতেই। একের পর এক চলে যাচ্ছেন ঘনিষ্ঠরা, একের পর এক সাংসদ বিধায়করা চলে যাচ্ছেন, কিন্তু তারপরেও তিনি বলছেন যারা আছেন তারা সোনার খনি। 21শে জুলাই নতুন করে পথ চলা হবে, তাতে কি আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না। আমরা যারা থাকবো তারাই স্বর্ণ খনি, তারাই আগামী দিন নতুন করে পথ চলা শুরু করবে। 1997 সালে যদি নতুন করে পথ চলতে পারি, 2026-এও পারবো। যারা যারা যাবার দয়া করে 21-এর আগে তারা নাম লেখান ওদের সাথে। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার, কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাকেজ, এই জন্য তো বিজেপি প্যাকেজ। আর শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি এই কোয়েল মল্লিকের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা নিয়ে কি বললেন দেখুন। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছিল। তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন, এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছেন, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। জল্পনা বাড়ছিল বললাম কিছুক্ষণ আগেই কোয়েল মল্লিক নিয়ে। তখনই রুদ্রনীল ঘোষ বিজেপি বিধায়ক এবং অভিনেতা, তিনি বলেছিলেন যে ঠিক সিদ্ধান্ত নিতে চলেছেন কোয়েল মল্লিক। আজকেও বললেন ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন। আর কি বললেন রুদ্রনীল ঘোষ দেখুন। তিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তাকে ওই স্থানে দেখে, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকায় রাজ্যসভায় সাংসদ হিসেবে দেখে পশ্চিমবঙ্গের মানুষ বড়ই কষ্ট পেয়েছিলেন। আমার নিজেরও মনে হয়েছিল ব্যক্তিগতভাবে খাপ খাচ্ছে না, এটা বোধহয় কোন একটা ভুল সিদ্ধান্ত কেউ যেন চাপিয়ে দিয়েছে কোনোভাবে। তো যাই হোক, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী,
আমি এটাই এই ক্ষেত্রে শুধু বলতে পারি যে সিনেমা সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত কাজে তিনি যদি মনোনিবেশ করেন তাহলে খুব ভালো হয়, বাকিটা তার ইচ্ছা তিনি কি করবেন। তবে আক্রমণ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল। কোয়েল মল্লিকের এই পদক্ষেপ নিয়ে অগ্নিমিত্রা পাল বললেন সুবিধেবাদী রাজনীতি। দেখুন, মানুষ এগুলোকে ঠিকভাবে নেয় না আর কি। আজকে উনি গেলেনই বা কেন? উনি তো সিনেমার জগতেই পুরোপুরি ছিলেন, তাহলে কি উনি সিনেমার জগৎ ছেড়ে মানুষের সেবার কাজে নেমেছিলেন? যেরকম আমি আমার ডিজাইনিং কমপ্লিটলি ছেড়ে আজকে সেবার জগতে নেমেছি। আর যেই মাত্র মমতা ব্যানার্জির দল ভেঙে গেল অমনি সঙ্গে সঙ্গে উনি এই দলে বা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছেন, সেটা আমার মনে হয় এটা আমার বলার থেকে সাধারণ মানুষ এটাকে ঠিকভাবে নেয় না। এই ধরনের আচরণগুলোকে সুবিধাবাদী বলা হয়। ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে কোয়েল মল্লিককে, আর তাই নাকি বিজেপির ফাঁদে পা দিয়েছেন কোয়েল মল্লিক, এরকমটাই তোপ শোভনদেব চট্টোপাধ্যায়ের। ওদের এখন একটা রাজ্যসভায় সংখ্যাধিক্য দরকার, তার জন্য ওরা যে গেম খেলছে সেই গেমেতে পা দিয়ে দিল কোয়েল। যারা খুব বিশ্বস্ত তারাও তো চলে গেছে, ওদের ছাড়াই করে কিছু হয় না। যেটা বড় ব্যাপার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করার ক্ষমতা নেই। এক কথা তাই, যদি বসতে পারে বসে যেতেন, বাড়ি বসে যেতেন, আমার কিছু বলার ছিল না। সঙ্গে সঙ্গে বিজেপির কাছে যাচ্ছেন মানে বিজেপির স্বার্থ রক্ষা করতে যাচ্ছেন, ওদের যে সংখ্যাটা নেই সংখ্যার জন্য যাচ্ছেন। স্বাভাবিকভাবেই বুঝতে পারা যায় কেনা বেচা চলছে।